আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে। ফাইজারের ভ্যাকসিন এশিয়ার দেশগুলো কি এর সুফল পাবে? ট্রাম্পের পরাজয় স্বীকার না করাটা বিব্রতকর বলছেন বাইডেন। এই নির্বাচন মেনে নিলে রিপাবলিকানরা আর কখনো প্রেসিডেন্ট নির্বাচিত করতে পারবে না বলছেন লিন্ডসে গ্রাহাম। মিয়ানমারের নাগরিকত্ব আইনের সংশোধন জরুরি বলছে যুক্তরাজ্য। আমিরাতের কাছে ২৩৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে আমেরিকা। সিরিয়ার আরেকটি ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছে তুরস্ক। এবং সর্বশেষ থাকছে ক্ষমতা হস্তান্তরে আইনি ব্যবস্থা নেবে বাইডেন শিবির। এই ছিল শিরোনামে, এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। কোভিড-১৯ মহামারী মোকাবেলায় ফাইজারের ভ্যাকসিনটি ৯০% কার্যকর বলে দাবি করা হলেও তা এশিয়ার দেশগুলোতে কার্যকর হবে কিনা তা নিয়ে উদ্বেগ থেকে গেছে। ভ্যাকসিনটি -70°C তাপমাত্রায় সংরক্ষণের বাধ্যবাধকতার কারণে আশঙ্কা করা হচ্ছে এশিয়ার অনেক দেশ এর সুফল পাবে না। স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন আশঙ্কার খবর প্রকাশ করেছে। করোনা ভাইরাস মহামারীতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকার মধ্যেই এগিয়ে চলেছে ভ্যাকসিন উদ্ভাবনের গবেষণা। বিশ্বজুড়ে ১৪০টিরও বেশি গবেষণার কাজ চললেও ইতিমধ্যে বেশ কয়েকটি চূড়ান্ত পরীক্ষার পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মান প্রতিষ্ঠান বায়োনটেক এর যৌথভাবে উৎপাদিত ভ্যাকসিনটির একটি। তৃতীয় ধাপের পরীক্ষার প্রাথমিক ফল বিশ্লেষণ করে সোমবার ফাইজার দাবি করেছে তাদের ভ্যাকসিনটি ৯০% কার্যকর। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে জেনেটিক উপাদান দিয়ে ভ্যাকসিনটি তৈরি হয়েছে তার জন্য এটিকে -70° কিংবা তারও নিচের তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। আর সেদিক বিবেচনায় তারা মনে করছেন এই ভ্যাকসিনটি সব দেশের মানুষের জন্য জাদুকরী হবে না। বিশেষ করে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রচণ্ড গরম ও দুর্বল অবকাঠামোর দেশগুলোতে -70°C তাপমাত্রায় ওই ভ্যাকসিন সংরক্ষণ করা কঠিন হবে। এসব দেশের গ্রাম ও দ্বীপ এলাকাগুলোতে ভ্যাকসিনের সরবরাহর সময় কোল্ড চেইন বজায় রাখা সম্ভব হবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী মহামারী থেকে মুক্ত হতে হলে বিশ্বের ৭০% মানুষকে করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে হবে। বিশ্বের মোট জনসংখ্যার ৩/৫ বসবাস এশিয়া মহাদেশে। কিছু এশীয় দেশ করোনা ভাইরাসের ভ্যাকসিন মজুত করার চেয়ে ভাইরাসের নিয়ন্ত্রণকে প্রাধান্য দিচ্ছে। কেউ কেউ আবার ফাইজারের ব্যবহৃত RNA প্রযুক্তির বিকল্প খুঁজছে। এই প্রযুক্তির ভ্যাকসিনকে অনেক ঠান্ডার মধ্যে সংরক্ষণ করতে হয়। ফিলিপাইনের স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো ডুকু রয়টার্সকে বলেন, শীতল শৃঙ্খল বজায় রাখতে হলে -70° তাপমাত্রা প্রয়োজন হবে। সেটা খুবই কঠিন। আমাদের এই ধরনের ব্যবস্থা নেই। আমাদের অপেক্ষা করতে হবে। আপাতত দেখে যাওয়া ছাড়া আর কিছুই করার নেই। ফাইজারের প্রযুক্তি নতুন, আমাদের এটা নিয়ে অভিজ্ঞতা নেই, সুতরাং ঝুঁকির মাত্রা অনেক বেশি। দক্ষিণ কোরিয়া আর জাপানের মতো দেশও এই ভ্যাকসিনের সংরক্ষণ নিয়ে সন্দিহান। টোকিওর সেন্ট লিউক্স হাসপাতালের সংক্রমণ বিষয়ক ব্যবস্থাপক ফিউমি সাকমোতো বলেছেন, এটি সংরক্ষণ করাটা আমাদের জন্য চ্যালেঞ্জের। অবশ্য আশার বাণীও শুনিয়েছে ফাইজার। রয়টার্সকে তারা জানিয়েছে, ভ্যাকসিন পরিবহন, সংরক্ষণ ও তাপমাত্রা পর্যবেক্ষণের জন্য লজিস্টিক্যাল পরিকল্পনা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে গেছেন ডোনাল্ড ট্রাম্প। ইলেকটোরাল ভোটে বাইডেনের চেয়ে অনেক পিছিয়ে আছেন তিনি, কিন্তু কোনোভাবেই পরাজয় স্বীকার করছেন না ডোনাল্ড ট্রাম্প। তার পরিবারের সদস্যরা তাকে এই বিষয়টি বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। বারবার ট্রাম্প দাবি করছেন তিনিই জয়ী হয়েছেন। ট্রাম্পের এমন আচরণের বিষয়ে জো বাইডেন বলেছেন, নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। এটি একটি বিব্রতকর বিষয়। ইতিমধ্যেই বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন জো বাইডেন। তিনি জোর দিয়ে বলেছেন, কোনো কিছুই ক্ষমতা হস্তান্তর বন্ধ করতে পারবে না। এর মধ্যেই ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন বলে পূর্বাভাস দেয়া হয়েছে। সেখানে আসলে তিনি বিজয়ী হতে চলেছেন। প্রতি 4 বছর পর পর যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট নির্বাচন হয়, ভোট গণনার ভিত্তিতে সেখানে বিজয়ী প্রার্থী সম্পর্কে পূর্বাভাস দিয়ে থাকে মার্কিন গণমাধ্যম। এবারও তার ব্যতিক্রম হয়নি। এখনো অঙ্গরাজ্যগুলোর ভোটের ফলাফলের আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। অনেক রাজ্যে এখনো ভোট গণনা চলছে। আগামী 14 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের সদস্যরা বৈঠকে বসবেন। সে সময় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। মঙ্গলবার ডেলাওয়ারের ওয়েলমিংটনে জো বাইডেনের কাছে একজন সাংবাদিক জানতে চান যে ডোনাল্ড ট্রাম্প যে নির্বাচনে পরাজয় মানতে অস্বীকৃতি জানিয়েছেন সে ব্যাপারে তিনি কি মনে করেন। এ বিষয়ে তিনি বলেন, সত্যি কথা বলতে আমি মনে করি এটি একটি বিব্রতকর ব্যাপার। একমাত্র বিষয় হলো যদি কৌশলের সঙ্গে বলতে হয়, আমার মতে এটা প্রেসিডেন্টের উত্তরাধিকারের ক্ষেত্রে কোনো সাহায্য করবে না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত আপনারা সবাই জানেন জানুয়ারির 20 তারিখেই পরিপূর্ণতা দেখা যাবে। দপ্তরের দায়িত্ব নেওয়ার প্রস্তুতি হিসেবে জো বাইডেন মঙ্গলবার যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী, ফরাসি প্রেসিডেন্ট এবং জার্মান চ্যান্সেলরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ প্রসঙ্গে বাইডেন বলেন, আমি তাদের জানিয়েছি আমেরিকা আবার ফিরে এসেছে। আমরা আবার খেলায় ফিরতে যাচ্ছি। জো বাইডেন এবং কামালা হ্যারিস দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে হস্তান্তরের আয়োজন যে ফেডারেল প্রতিষ্ঠানের দায়িত্বে, সেই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের মনোনীত একজন কর্মকর্তা। তিনি হস্তান্তরের কার্যক্রম বন্ধ করে রেখেছেন। নতুন প্রশাসনের জন্য তহবিল বরাদ্দ এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশাধিকারের বিষয়টি নিয়ন্ত্রণ করে জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন। এখন এই প্রতিষ্ঠানটি বাইডেনকে প্রেসিডেন্ট ইলেক্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে প্রেসিডেন্ট ইলেক্ট বাইডেন বলছেন, কোনো কিছুই আমাদের থমকে দিতে পারবে না। মঙ্গলবার টুইটারে বেশ কয়েকটি টুইট করে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ভোট গণনায় ব্যাপক অনিয়ম হয়েছে এবং আমরাই বিজয়ী হব। তার এসব টুইটকে বিতর্কিত বলে লেবেল দিয়ে রেখেছে সামাজিক মাধ্যম টুইটার। কোনো তথ্য প্রমাণ না দেখিয়েই প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করে যাচ্ছেন শুধুমাত্র নির্বাচনে কারচুপির মাধ্যমে জো বাইডেন বিজয়ী হতে পারেন। কিন্তু তিনি তার এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। ডোনাল্ড ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও একটি সংবাদ সম্মেলনে বলেছেন, যখন প্রতিটি বৈধ ভোট গণনা হবে তখন ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদ শেষ হয়ে যাবে। জো বাইডেনের বিজয়ী হওয়ার পূর্বাভাস স্বীকার করা থেকে নিজেদেরকে সরিয়ে রেখেছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিও। মঙ্গলবার যখন উইসকনসিনের সিনেটর রন জনসনের কাছে জানতে চাওয়া হয় কেন তিনি জো বাইডেনকে এখনও অভিনন্দন জানাননি, তিনি বলেন তাকে অভিনন্দন জানানোর মতো কিছুই ঘটেনি। সিনেটের রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল বলেছেন, পেনসিলভেনিয়ার মতো ব্যাটল গ্রাউন্ডগুলোর নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করার প্রতিটি অধিকার ডোনাল্ড ট্রাম্পের রয়েছে। মার্কিন যুদ্ধবাজ সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সদ্য সমাপ্ত নির্বাচন মেনে নেন তাহলে রিপাবলিকান দল আর কখনো কোনো প্রেসিডেন্ট নির্বাচিত করতে পারবে না। ফলে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় মেনে নেওয়া উচিত হবে না। ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী গ্রাহাম আরও বলেছেন, যদি রিপাবলিকান দল এই নির্বাচনকে চ্যালেঞ্জ না করে এবং নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন না ঘটায় তবে আর কখনো তারা কোনো প্রেসিডেন্ট নির্বাচিত করতে পারবেন না। রিপাবলিকান দলের একান্ত সহযোগী মধ্যম ফক্স নিউজকে রোববার তিনি এসব কথা বলেছেন। জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা এবং অ্যারিজোনাতে কারচুপির অভিযোগ আনেন মার্কিন এই সিনেটর। এসব জায়গায় তিনি ভোট পুনর্গণনার দাবি জানান। গত 3 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 4 দিন পর শনিবার জো বাইডেন 270টির বেশি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত করতে সক্ষম হয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে 538টির মধ্যে 270টি ইলেকটোরাল কলেজ ভোট পেলেই চলে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে 40 লাখ পপুলার ভোট বেশি পেয়েছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের কাছে পরাজয় মেনে নেননি। মিয়ানমারের রাজনৈতিক প্রক্রিয়ায় প্রত্যেকে যাতে পুরোপুরি অংশ নিতে পারে সেজন্য দেশটির নাগরিকত্ব আইন সংশোধনের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের এশিয়া বিষয়ক মন্ত্রী নাইজেল অ্যাডামস বলেন, প্রত্যেকে যাতে মিয়ানমারের রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে অংশ নিতে পারেন তা নিশ্চিত করতে নাগরিকত্ব আইন সংশোধন করা এখন খুবই গুরুত্বপূর্ণ। যেসব জায়গায় নির্বাচন বাতিল করা হয়েছে সেখানে যত দ্রুত সম্ভব অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন নাইজেল বলেন, আমরা আরাকান আর্মি দ্বারা সংসদীয় প্রার্থীদের অপহরণের নিন্দা জানাই এবং তাদের তাৎক্ষণিক মুক্তির দাবি করি। নাইজেল বলেন, সামরিক একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রের পথে মিয়ানমারের যাত্রায় 2020 সালের নির্বাচন এক উল্লেখযোগ্য মাইলফলক। তবে আমরা রোহিঙ্গা এবং অন্য সংখ্যালঘুদের আবারও বঞ্চিত হওয়ার বিষয়টি দেখে হতাশ হয়েছি। নাইজেল বলেন, সুস্পষ্ট যুক্তি বা স্বচ্ছতা ছাড়াই বিরোধপূর্ণ জায়গাগুলোতে নির্বাচন বাতিল করা হয়েছে। ব্রিটিশ মন্ত্রী আরও বলেছেন, তারা সন্তুষ্ট যে মিয়ানমারের অনেক লোক তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয়েছে। তাদের শান্তি ও গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে সমর্থন দেয়া ব্রিটেন অব্যাহত রাখবে বলেও জানান তিনি। এ বিষয়ে আমরা নতুন সরকার ও সুশীল সমাজের সাথে কাজ করব, তিনি বলেন। এদিকে বার্তা সংস্থা এপির খবর অনুযায়ী মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি সোমবার দাবি করেছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন এবং ক্ষমতা ধরে রাখতে তারা পার্লামেন্টে পর্যাপ্ত আসন জিতেছে। ইউনিয়ন নির্বাচন কমিশন এখনও রোববারের নির্বাচনের ফলাফল প্রকাশ সম্পন্ন না করলেও দলটি এ দাবি করেছে। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির তথ্য কমিটির মুখপাত্র মনোময়া অং সিন বলেন, আমি এখন নিশ্চিত করতে পারি যে আমরা 322টি
বেশি আসন পেয়েছে। মিয়ানমারের পার্লামেন্টের আসন রয়েছে 642টি। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির লক্ষ্য রয়েছে 377টি আসন পাওয়া। আমেরিকার বিদায়ী ট্রাম্প প্রশাসন সংযুক্ত আরব আমিরাতের কাছে $2,340 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর মধ্যে কয়েক ডজন F-35 জঙ্গি বিমান এবং কমব্যাট ড্রোনও রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের কাছে এই বিপুল অর্থের অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে এরই মধ্যে নোটিশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গতকাল মঙ্গলবার অস্ত্র বিক্রির ঘোষণা দেন। মার্কিন কংগ্রেস সব সময় মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক আধিপত্য বজায় রাখার নীতি অনুসরণ করে আসছে। সেক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের এই অস্ত্র বিক্রির পরিকল্পনা কংগ্রেস অনুমোদন দেবে কি না তা দেখার বিষয় রয়েছে। সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিকরণের চুক্তি করেছে। এর পরপরই আমেরিকা সংযুক্ত আরব আমিরাতের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির পরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে। সংযুক্ত আমিরাত দীর্ঘদিন ধরে F-35 জঙ্গি বিমান বিক্রির জন্য আমেরিকার কাছে অনুরোধ জানিয়ে আসছে। মাইক পম্পেও গতকাল বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে সৃষ্ট হুমকি মোকাবেলায় এবং নিজেকে রক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাতের উন্নত অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি প্রয়োজন রয়েছে। সে প্রয়োজন মেটানোর জন্যই ওয়াশিংটন অস্ত্র বিক্রির পরিকল্পনা হাতে নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের কাছে সব অস্ত্র বিক্রি করলে ইরানের পক্ষ থেকে সব ধরনের হুমকি ও চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে বলে মন্তব্য করেন মাইক পম্পেও। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আরও একটি সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছে তুরস্ক। এতদিন তুরস্ক যে সমস্ত উগ্রপন্থী সন্ত্রাসীদেরকে সিরিয়ায় সমর্থন দিয়ে আসছিল, তাদের জন্য এটি নতুন বিপর্যয়ের কারণ হবে। মঙ্গলবার বার্তা সংস্থা এপি জানিয়েছে, উত্তরাঞ্চলীয় হামা প্রদেশের শের মোগের এলাকার একটি পর্যবেক্ষণ পোস্ট থেকে তুর্কি সেনাদের প্রত্যাহার সম্পন্ন হয়েছে। তুর্কি সেনা প্রত্যাহারের আগেই সিরিয়ার সেনারা ওই এলাকা ঘেরাও করে ফেলে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা দাবি করেছেন, এটি প্রত্যাহার নয়, বরং প্রয়োজন অনুসারে সেনাদেরকে অন্য কোথাও মোতায়েন করা হচ্ছে। এর 1 মাস আগে ওই এলাকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি থেকে তুরস্ক তার সেনা প্রত্যাহার করে নিয়েছে। এলাকাটি আগে তুর্কি সমর্থিত এবং সিরিয়ার সরকার বিরোধী গেরিলাদের নিয়ন্ত্রণ ছিল, তবে ধীরে ধীরে সিরিয়ার সেনারা ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। সিরিয়ার সরকার বিরোধী গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, আলেপ্পোর মফস্বল এলাকার আরেকটি ঘাঁটি থেকেও তুরস্ক সেনা সরিয়ে নিতে শুরু করেছে। 2011 সালে সিরিয়ায় বর্তমান সংকট শুরুর পর থেকে বাশার আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য উগ্রপন্থী বহু সংখ্যক সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছে তুর্কি সরকার। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন নির্বাচিত হলেও এখনো ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করা হয়নি। আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বাইডেন শিবির। নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দিয়ে দেশটির জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করে। নির্বাচনের ফল স্পষ্ট হলেও এখনো সেই প্রক্রিয়া শুরু করেনি জিএসএ। তাই জিএসএর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে বাইডেন শিবিরের পক্ষ থেকে। এদিকে নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্প বারবার ভোট জালিয়াতির অভিযোগ তুলেছেন। নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে বিভিন্ন অঙ্গরাজ্যে মামলাও করা হয়েছে। যদিও নির্বাচন কর্মকর্তারা বলছেন, কোনো জালিয়াতির প্রমাণ তারা পাননি। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী আগামী 20 জানুয়ারি থেকে ক্ষমতায় থাকবেন জো বাইডেন। তবে সরকার বদলের পর জিএসএর কখন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করবে সে ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলা নেই। তবে বাইডেন শিবিরের মন্তব্য, তাদের বিজয় পরিষ্কার, ফলে এখানে কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই এবং এর জন্য তারা আইনি লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বন্ধুরা, এই ছিল এতক্ষণ পর্যন্ত সংবাদে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, খবরটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী খবরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।